হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি এবং পরীক্ষার একদম দোরগোড়ায় এসে পৌঁছেছি। তোমাদের পরশুদিন পরীক্ষা, তো একদম শেষ মুহূর্তে লাস্ট মিনিট প্রস্তুতি আমরা নিচ্ছি। তোমাদের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী সিলেবাসের যে বিষয় বা টপিক দেওয়া হয়েছে সেই টপিকের উপর থেকে আমরা ম্যারাথন প্রশ্নোত্তর ক্লাস করছি। তো আজকে আমরা ভারতের সংবিধানের উপর থেকে অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার উপর থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাছাই করা প্রশ্নোত্তর প্র্যাকটিস করে নেব ম্যারাথন ক্লাসের উপর থেকে। কিছুদিন আগে আমি গ্রুপ সি পরীক্ষার আগেও একটি ম্যারাথন ক্লাস করিয়েছি, সেখানে 200টা প্রশ্নোত্তর করিয়েছি। সেই ক্লাসটাও দেখবে এবং সাথে আজকের এই ক্লাসটাও দেখবে। সমস্ত প্রশ্নোত্তর তোমাদের জানা রয়েছে, শুধুমাত্র পরীক্ষার আগে একটা কুইক রিভিশন করে নেওয়া। ওকে, তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার তোমরা সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গণপরিষদের অর্থাৎ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিস হবে। র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্নোত্তরগুলো চলবে, খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তরগুলো করব। তো গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল অপশন সি 9 ডিসেম্বর 1946 সালে। প্রথম এই অধিবেশনে প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা এবং মুসলিম লীগ এই অধিবেশন বয়কট করেছিল। 2 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা অর্থাৎ সোল অব দ্য কনস্টিটিউশন বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রস্তাবনা বা প্রিয়াম্বেল। ওকে, প্রিয়াম্বেলকে সংবিধানের আত্মা বলা হয়। এবং এই যে প্রিয়াম্বেলকে সংবিধানের আত্মা বলা হয়, কে বলেছিলেন? ঠাকুরদাস ভার্গব এটি বলেছিলেন। আর ডক্টর আম্বেদকর অনুচ্ছেদ 32কে হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছিলেন। কাকে? আর্টিকেল 32কে। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রিয়াম্বেল ইজ দ্য আইডি কার্ড অফ কনস্টিটিউশন। এই উক্তিটি কার? কনস্টিটিউশনের আইডি কার্ড হচ্ছে প্রিয়াম্বেল। এই উক্তিটা নিচের কোন ব্যক্তি করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি N.A. পালখিওয়ালা। দেখো, কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছিলেন। এটাও পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে যে পলিটিক্যাল হরোস্কোপ প্রস্তাবনাকে কে বলেছিলেন। সঠিক উত্তর হবে কে মুন্সি। আর আর্নেস্ট বার্কার প্রস্তাবনাকে কি বলেছেন? কি নোট। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে বলা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি অনুচ্ছেদ 17। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কেশবানন্দ ভারতী মামলা 1973 কেন বিখ্যাত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সংবিধানের মৌলিক কাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচার তত্ত্বের জন্য। 6 নম্বর প্রশ্ন, সংবিধানের 42তম সংশোধনী যেটা 1976 সালে হয়েছিল তার দ্বারা প্রস্তাবনায় কতগুলি শব্দ যুক্ত করা হয়েছিল? মানে কোন কোন শব্দ? সঠিক উত্তর দেখো অপশানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা অর্থাৎ সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। দেখো, প্রস্তাবনা এখনো পর্যন্ত মাত্র একবারই সংশোধন করা হয়েছে, এই 42তম সংশোধনী 1976 সালে। 42তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে ভারতীয় সংবিধানের কোন অংশকে? সঠিক উত্তর হবে অপশন বি তৃতীয় খণ্ড বা পার্ট 3-কে। এটি অনুচ্ছেদ 12 থেকে 35 পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা কি সম্পর্কিত? মৌলিক অধিকার সম্পর্কিত।
8 নম্বর প্রশ্ন, রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার বর্তমানে একটি কি অধিকার? সঠিক উত্তর হবে অপশন বি, একটি আইনি অধিকার। একটি আগে আমাদের মৌলিক অধিকার ছিল, কিন্তু সেটা 44তম সংশোধনী 1978 সালে মৌলিক অধিকার তালিকা থেকে এটা বাদ দিয়ে দেওয়া হয়, এবং বর্তমানে এটি পার্ট, দেখো কি রয়েছে, তার অধীনে 300A অনুচ্ছেদে রয়েছে। 9 নম্বর প্রশ্ন, ডক্টর B.R. আম্বেদকর কোন অনুচ্ছেদকে সংবিধানের হৃদয় ও আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলেছেন? একটু আগেই দেখলাম, তো সঠিক উত্তর হবে অপশন সি, অনুচ্ছেদ 32 কে। 10 নম্বর প্রশ্ন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক অর্থাৎ সম কাজে সম বেতন, এটি সংবিধানের কোথায় বর্ণিত রয়েছে? 4টি অপশন। সঠিক উত্তর হবে অপশন বি, নির্দেশমূলক নীতি অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি কি ডিপিএসপি থেকে, মানে ডিপিএসপির মধ্যে এটি বর্ণিত রয়েছে। দেখো এটি 39D আর্টিকেলে উল্লেখ করা রয়েছে যে সমকাজে সমবেতন প্রত্যেকে পাবে। 11 নম্বর প্রশ্ন, দেখো ভারতের সংবিধান গৃহীত অর্থাৎ অ্যাডপ্টেড হওয়ার সময় কতগুলি অনুচ্ছেদ এবং তফসিল ছিল? অ্যাডপ্টেড কবে হচ্ছে, পরীক্ষায় প্রশ্ন আসে 26শে নভেম্বর 1949 সালে। তো সেই সময় কতগুলো অনুচ্ছেদ এবং কতগুলো তফসিল ছিল? সঠিক উত্তর হবে অপশন এ। দেখো 395টি অনুচ্ছেদ এবং 8টি তফসিল ছিল। ঠিক আছে, দেখো সংবিধান কার্যকর হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে, এবং বর্তমানে 12টি তফসিল বা শিডিউল রয়েছে। 12 নম্বর প্রশ্ন, কোন রিট ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা কবচ অর্থাৎ বলওয়ার্ক অফ পার্সোনাল ফ্রিডম হিসাবে পরিচিত? আমাদের সংবিধানে 5 ধরনের রিট রয়েছে, যার মধ্যে এখানে 4টে অপশন রয়েছে। তো এর মধ্যে থেকে কোনটি ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা কবচ? তো সঠিক উত্তর হবে অপশন বি, হেভিয়াস কর্পাস। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট কত সালে পাস হয়? বহুবার প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, 1955 সালে। সংবিধানের পার্ট 2 অর্থাৎ অনুচ্ছেদ 5 থেকে 11তে মৌলিক নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এই আইনটি অর্থাৎ 1955 সালের যে নাগরিকত্ব আইন 2019 সাল পর্যন্ত মোট 6 বার সংশোধিত হয়েছে, লাস্ট 2019 সালে সংশোধন করা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, কার সুপারিশের ভিত্তিতে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানে যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, শরণ সিং কমিটির সুপারিশে। দেখো এটি অর্থাৎ এই মৌলিক কর্তব্য 42তম সংবিধান সংশোধনী 1976 দ্বারা যুক্ত করা হয়, এবং এই ধারণাটি অর্থাৎ মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিসের ধারণাটি সোভিয়েত রাশিয়া তৎকালীন ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। 15 নম্বর প্রশ্ন, বর্তমানে সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 11টি। ঠিক আছে, এই যে একটু আগে দেখলাম 42তম সংবিধান সংশোধনী 1976, এই টাইমে 10টা যুক্ত হয়েছে, আর পরবর্তীকালে 86তম সংবিধান সংশোধনী যেটা হয় 2002 সালে, সেখানে একটা যুক্ত হয়েছে। তাহলে টোটাল এখন বর্তমানে আমাদের মৌলিক কর্তব্য কত? 11টি মৌলিক কর্তব্য রয়েছে। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠন সম্পর্কে বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অনুচ্ছেদ 40। এটি কার আন্ডারে রয়েছে? ডিপিএসপির আন্ডারে রয়েছে। তারপর দেখো পরীক্ষায় প্রশ্ন আছে 73তম সংবিধান সংশোধনী 1992 দ্বারা পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেয়া হয়েছে। 17 নম্বর প্রশ্ন, ইউনিফর্ম সিভিল কোড যেটাকে আমরা কি বলে থাকি ইউসিসি, অভিন্ন দেওয়ানি বিধি কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?
সঠিক উত্তর হবে অপশন এ অনুচ্ছেদ 44। অনুচ্ছেদ 44-এ ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে বলা রয়েছে। ঠিক আছে, সম্প্রতি কোন রাজ্য এই ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে? উত্তরাখণ্ড সম্প্রতি চালু করেছে। 18 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি অর্থাৎ ইলেকটোরাল কলেজ কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ইলেকটোরাল কলেজের উৎস নিচের কোন দেশ? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের কাছ থেকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের তরফ থেকে, যেটা পরীক্ষায় বেশ কয়েকবার আসে, সেটা হচ্ছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, অর্থাৎ নির্দেশাত্মক নীতি মূলক যে ধারণাটি, সেটাও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। 19 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন তফসিলে বা শিডিউলে দলত্যাগ বিরোধী আইন অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল বর্ণিত আছে? ভিভিআই করো প্রশ্নটিকে। পরীক্ষাতে যে প্রশ্নগুলো খুব বেশি বেশি করে এসে থাকে, বারবার করে এসে থাকে এবং খুবই ইম্পর্টেন্ট, আজকের ক্লাসে সেই প্রশ্নগুলোই করছি। তো সঠিক উত্তর হবে অপশন বি 10তম তফসিল, এবং এটি 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1985 সালে যুক্ত হয়। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের অভিভাবক বা গার্ডিয়ানকে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি সুপ্রিম কোর্ট। নেক্সট 21 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার রাইট টু এডুকেশন কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের মর্যাদা পায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 86তম সংশোধনী 2002 সালে যেটা হয়েছিল, তার মাধ্যমে শিক্ষার অধিকার মৌলিক অধিকারের মর্যাদা পায়। এটি অনুচ্ছেদ 21-তে যুক্ত করা হয়েছে। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। 22 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সি চলাকালীন কোন মৌলিক অধিকারটি বাতিল করা যায় না? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অনুচ্ছেদ 20 এবং 21। এই দুটি অনুচ্ছেদকে জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সি চলাকালীনও বাতিল করা যায় না। 23 নম্বর প্রশ্ন দেখো, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন এ অন্ধ্রপ্রদেশ। 24 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? সঠিক উত্তর হবে অপশন সি 1946 সালে। কারা কারা ছিলেন? প্যাথিক, লরেন্স, আর কে? স্ট্যাফোর্ড ক্রিপস, এবং আর কে? এভি আলেকজান্ডার। আলেকজান্ডার, এই তিনজন ছিলেন ক্যাবিনেট মিশনের মধ্যে। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি বি আর আম্বেদকর। খসড়া কমিটি গঠিত হয় কবে? পরীক্ষায় প্রশ্ন আসে 29 আগস্ট 1947 সালে। 26 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি ভারতের প্রধান বিচারপতির দ্বারা। অনুচ্ছেদ 60-এ রাষ্ট্রপতির শপথের কথা বলা রয়েছে, অনুচ্ছেদ 60-তে। 27 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর অপশন সি 12 জনকে। এটি অনুচ্ছেদ 80-র অন্তর্গত এবং 80 অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জনকে মনোনীত করতে পারেন। 28, অর্থ বিল অর্থাৎ মানি বিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? অর্থাৎ কোনো একটা বিল সেটা অর্থ বিল কিনা, তার চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবেন? সঠিক উত্তর অপশন সি লোকসভার স্পিকার। অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই পেশ করা হয়, রাজ্যসভাতে অর্থ বিল পেশ করা যায় না। রাজ্যসভা অর্থ বিল সর্বাধিক
14 দিন আটকে রাখতে পারে। অর্থাৎ প্রথম পেশ করতে হবে লোকসভাতে, তারপর লোকসভা থেকে পাস হয়ে সেটা রাজ্যসভায় যাবে এবং রাজ্যসভা সেই অর্থ বিলকে 14 দিন ম্যাক্সিমাম আটকে রাখতে পারে, তার বেশি নয়। নেক্সট দেখো 29, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার পদ্ধতি কোন অনুচ্ছেদে আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 61, 61 নম্বর অনুচ্ছেদে। আচ্ছা, 30 নম্বর প্রশ্নটা এই পেজে চলে এসে, যাই হোক দেখো, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? চারটে অপশন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জিভি মাভালঙ্কা ছিলেন লোকসভার প্রথম স্পিকার। তার সময়কাল কত ছিল? 1952 থেকে 56। তাকে ফাদার অব লোকসভা বলা হয়ে থাকে, ঠিক আছে? এনাকে কি বলা হয় থাকে? ফাদার অফ লোকসভা। 31, সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং কে আহ্বান করেন? আহ্বান করেন হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতি। এটি অনুচ্ছেদ 108-এ বর্ণিত রয়েছে। 108 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যৌথ অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করে থাকেন। 32 দেখো, সংসদের যৌথ অধিবেশনে বা জয়েন্ট সিটিং এ কে সভাপতিত্ব করেন? আহ্বান করছেন রাষ্ট্রপতি, দেখে নিলাম। তাহলে সভাপতিত্ব কে করবেন? সঠিক উত্তর হবে অপশন সি, লোকসভার স্পিকার। 33, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন কে? সঠিক উত্তর অপশন বি, রাষ্ট্রপতি। তিনি হলেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আর্টিকেল 76 হচ্ছে অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল, পরীক্ষায় প্রশ্ন আসে। তিনি সংসদের সদস্য না হয়েও অধিবেশনে বক্তব্য রাখতে পারেন। 34, কোনো ব্যক্তি সংসদের সদস্য না হয়েও কতদিন মন্ত্রী পদে থাকতে পারেন? সঠিক উত্তর হবে অপশন বি, ম্যাক্সিমাম 6 মাস। 35, রাজ্যপালকে অর্থাৎ গভর্নরকে শপথ বাক্য পাঠ করান নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন বি, হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপর দেখো, রাজ্যপালকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি আর্টিকেল 155 অনুযায়ী, এবং শপথের বিষয়টি সেটা হচ্ছে আর্টিকেল 159-এ। ঠিক আছে, নিয়োগ করে থাকেন রাজ্যপালকে রাষ্ট্রপতি, শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের অর্থাৎ ওই রাজ্যের প্রধান বিচারপতি, এবং শপথ বাক্যটি মানে যে বিষয়টা রাজ্যপালের সেটা রয়েছে 159-এ। 36, ভারতের কন্টিজেন্সি ফান্ড কার নিয়ন্ত্রণে থাকে? ভারতের কন্টিজেন্সি ফান্ড নিয়ন্ত্রণে থাকে অপশন সি, রাষ্ট্রপতি। আর কোনো একটা রাজ্যের কন্টিজেন্সি ফান্ড সেটা নিয়ন্ত্রণে থাকে রাজ্যপাল। দেখো, এটি আর্টিকেল 267-এ বর্ণিত রয়েছে। 37, ভারতের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ইজি প্রশ্ন একদম। সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং তিনি পরপর 2 মেয়াদ, ঠিক আছে, পরপর 2 মেয়াদ উপরাষ্ট্রপতি হন। সময়কাল কত? সময়কাল দেখো 1952 থেকে 62 পর্যন্ত, অর্থাৎ 5 করে 10 বছর। 38, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের মেয়াদ হয়ে যাবে অপশন বি, 6 বছর। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, এটি কখনো ভেঙে দেওয়া যায় না, সেই জন্য প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেন, এবং ম্যাক্সিমাম 6 বছর পর্যন্ত তিনি থাকতে পারেন রাজ্যসভাতে। 39, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে বর্তমানে বলা হয়েছে? তো 39-এর সঠিক উত্তর হবে অপশন বি, 550 ভিভিআই করবে। যখন বর্তমানে বলেছে তো সেটা হবে 550। কেন 550? দেখো, আগে 552 ছিল, কিন্তু 104তম সংশোধনীতে অ্যাংলো ইন্ডিয়ানদের
অর্থাৎ দুজনকে মনোনীত করতে পারতেন রাষ্ট্রপতি লোকসভাতে। তো সেইটাকে কি করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে 152 থেকে 2 বাদ গেল এখন, তাহলে এখন হয়ে গেল কত, 550 সর্বাধিক সদস্য হতে পারে। কিন্তু বর্তমানে নির্বাচিত সদস্য সংখ্যা কত রয়েছে, সেটা হচ্ছে 543 জন। 40 নম্বর প্রশ্ন, কোন বিল শুধুমাত্র লোকসভাতেই পেশ করা যায়? জাস্ট একটু আগেই আমরা দেখলাম। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থ বিল অর্থাৎ মানি বিল। দেখো, অর্থ বিলের সংজ্ঞা 110-এ রয়েছে এবং রাষ্ট্রপতির পূর্ব অনুমতি নিয়ে এটি পেশ করতে হয়। 41 নম্বর প্রশ্ন, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে অর্থাৎ এক্স অফিসিও হিসাবে কোন সভার চেয়ারম্যান হয়ে থাকেন? ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজ্যসভা। এটি অনুচ্ছেদ 64-এ উল্লেখিত রয়েছে। 42, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্যপাল। অনুচ্ছেদ 164 অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে থাকেন। 43, বিধান পরিষদের অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? আমাদের রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই, আমাদের রয়েছে কি বিধানসভা। তো সঠিক উত্তর হবে অপশন বি, 30 বছর হতে হবে বিধান পরিষদের সদস্য হতে গেলে। জাস্ট লাইক বলতে পারো রাজ্যসভা। রাজ্যের আপার যে কক্ষ রয়েছে আইনসভার যে উচ্চ কক্ষ, সেটাকে হচ্ছে বিধান পরিষদ বলা হয়ে থাকে। সিমিলারলি দেশের যে উচ্চ কক্ষ সেটা হচ্ছে রাজ্যসভা, আর রাজ্যের উচ্চ কক্ষ সেটা হচ্ছে বিধান পরিষদ। দেখো, আর বিধানসভা হচ্ছে ঠিক দেশের লোকসভার মতো, রাজ্যের নিম্ন কক্ষ সেটাকে হচ্ছে বিধানসভা, আর দেশের নিম্নকক্ষ লোকসভা সেই রকমই। এবং বিধানসভার যারা হয় তারা এমএলএ এবং তাদের ন্যূনতম বয়স 25। আচ্ছা, বর্তমানে তাহলে কতগুলো ভারতের রাজ্যের বিধান পরিষদ রয়েছে, সেটা হচ্ছে মাত্র 6টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। বাকি ম্যাক্সিমাম রাজ্যে কি রয়েছে, এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ শুধুমাত্র বিধানসভা রয়েছে। মাত্র 6টা রাজ্যে বিধান পরিষদ এবং বিধানসভা দুটোই রয়েছে। 44, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন কবে পাস হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 2019 সালে। এবং এই আইনের মাধ্যমে 370 নম্বর যে ধারা বাতিল করা হয় তোমরা সকলেই জানো, এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। 45, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হয়ে থাকেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিরোধী দলের নেতা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে থাকেন। 1967 সাল থেকে প্রথা অনুযায়ী বিরোধী দলের নেতাকে এই পদে বসানো হয়। 46, রাজ্যসভার কোনো সদস্য ইস্তফা দিতে চাইলে কার কাছে পদত্যাগ পত্র জমা দেবেন? স্বাভাবিক, রাজ্যসভার যে চেয়ারম্যান হয়ে থাকে তার কাছেই, এবং চেয়ারম্যান কে হয়ে থাকেন এক্স অফিসিও বা পদাধিকার বলে উপরাষ্ট্রপতি। 47, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, ডক্টর বি আর আম্বেদকর। 48, জিরো আওয়ার এই ধারণাটি কোন দেশের অবদান বা কোন দেশ থেকে আমাদের দেশের সংবিধান নিয়ে আসা হয়েছে? তো জিরো আওয়ার এটা সম্পূর্ণরূপে আমাদের দেশ ভারতেরই অবদান, কোনো দেশ থেকে নিয়ে আসা হয়নি। আমরা দেখেছি ভারতের সংবিধানের ম্যাক্সিমাম যে উৎসগুলো সেগুলো বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু জিরো আওয়ারের ধারণাটা এটা সম্পূর্ণ আমাদের দেশের। এবং এটি 1962 সাল থেকে ভারতীয় সংসদে চালু আছে। এটি একটি প্রশ্নকাল অর্থাৎ কোশ্চেন অ্যান্সারের আওয়ার, ঠিক আছে, সরি, এটা প্রশ্নকাল অর্থাৎ কোশ্চেন আওয়ারের ঠিক পরে শুরু হয়, এবং দুপুর 12টা থেকে শুরু হয় বলেই এটার নাম কি হচ্ছে জিরো আওয়ার। 12টার পরে কি হয়, এক, তার মানে একের আগে কি রয়েছে, 12টাকে আমরা অনেক সময় 00 বলে থাকি, তো সেই জন্য এটার নাম হচ্ছে জিরো আওয়ার। 49, সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক বিবৃতি বা বাজেট সম্পর্কে বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অনুচ্ছেদ 112। দেখো, সংবিধানের কোথাও বাজেট এই শব্দটি কিন্তু নেই। একে কি বলা হয়েছে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ বার্ষিক আর্থিক বিবৃতি।
50 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কত ধরনের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন বি, 3 ধরনের। কি কি? 1 নম্বর হচ্ছে অ্যাবসোলিউট ভেটো, অ্যাবসোলিউট ভেটো। 2 নম্বর কি রয়েছে? সাসপেন্সিভ ভেটো। 3 নম্বরে কি রয়েছে? পকেট ভেটো। এবং এগুলো কি, এর ডিটেলস জানতে গেলে কিন্তু আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে হবে। 51, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? সঠিক উত্তর হবে অপশন সি, 65 বছর। সিমিলারলি হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? সঠিক উত্তর অপশন বি, 62। নেক্সট 53, সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল কোন সালে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 1950 সাল। নতুন যে সুপ্রিম কোর্ট সেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালের কত 28 জানুয়ারি। এবং প্রথম প্রধান বিচারপতি ছিলেন হীরালাল জে কানিয়া। 54, কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1862 সালে। 55 নম্বর প্রশ্ন, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ কোন কমিটি করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বলবন্ত রায় মেহতা কমিটি। এবং 3টি স্তর কি কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। 56, পঞ্চায়েত রাজ দিবস বা পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 24 এপ্রিল। কেন? কারণ 1993 সালের এই দিনটিতে 73তম সংশোধনী কার্যকরী হয় এবং পঞ্চায়েতকে সাংবিধানিক তকমা দেওয়া হয়। প্রথম রাজস্থানে 1959 সালে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়, কিন্তু সাংবিধানিক মর্যাদা পাচ্ছে 1993 সালের 73তম সংশোধনীতে 24 এপ্রিল, এবং সেই জন্যই এটাকে পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালিত হয়ে থাকে। নেক্সট দেখো, 73তম সংবিধান সংশোধনী আইন 1992 কিসের সাথে যুক্ত? জাস্ট এক্ষুনি দেখলাম, অপশন বি, পঞ্চায়েত রাজ। এটি সংবিধানে পার্ট 9-এ 11তম তফসিল যুক্ত করে। এটিতে 29টি কার্যাবলীর বিষয়বস্তু উল্লেখিত রয়েছে। নেক্সট দেখো 58, ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন কোন অনুচ্ছেদের অধীনে গঠিত? সঠিক উত্তর অপশন বি, অনুচ্ছেদ 324। 59, অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কে গঠন করেন? সঠিক উত্তর অপশন বি, রাষ্ট্রপতি। অনুচ্ছেদ 280 অনুযায়ী এটি গঠিত হয়। 60 নম্বর প্রশ্ন, অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 5 বছর অন্তর। প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? কেসি নিয়োগী। 1 নম্বর প্রশ্ন, ইউপিএসসি চেয়ারম্যান এবং সদস্যদের কে নিয়োগ করে থাকেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। অনুচ্ছেদ 316 অনুযায়ী নিয়োগ হয়। সদস্যদের মেয়াদ 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত থাকে। 72, নীতি আয়োগ কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1 জানুয়ারি 2015 সালে। 63, নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়ে থাকেন? সঠিক উত্তর অপশন বি, প্রধানমন্ত্রী। 64, ভারতের ক্যাগ অর্থাৎ সিএজি বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে?
সঠিক উত্তর অপশন বি অনুচ্ছেদ 148। 65 জিএসটি কোন সংশোধনীর মাধ্যমে চালু হয়? সঠিক উত্তর অপশন বি 101তম সংবিধান সংশোধনী। এটি 1 জুলাই 2017 থেকে কার্যকর হয়। এটি একটি পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। 66 বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি তপশিলি ভাষা বা শিডিউলড ল্যাঙ্গুয়েজ রয়েছে? সঠিক উত্তর অপশন সি 22টি। 67 দেখো, সংবিধান সংশোধনের পদ্ধতি অর্থাৎ অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি অনুচ্ছেদ 368-এ। এটি পার্ট 20-তে বা 20 বা 20 নম্বর পার্টের অন্তর্গত। 68 সংবিধান সংশোধনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন বি দক্ষিণ আফ্রিকা থেকে। 69 জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয় কোন অনুচ্ছেদ অনুযায়ী? সঠিক উত্তর হবে অপশন এ অনুচ্ছেদ 352 বা 352 অনুযায়ী। ভারতে এ পর্যন্ত 3বার এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, 1962-তে, 1971-এ এবং 1975 সালে। 17 নম্বর প্রশ্ন, ভারতে এ পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি একবারও নয়, অর্থাৎ 0বার। এটির অনুচ্ছেদ 360-এ বর্ণিত রয়েছে, অর্থাৎ ফিনান্সিয়াল ইমার্জেন্সি 360-এ বর্ণিত রয়েছে। 71 নম্বর প্রশ্ন, রাইট টু প্রাইভেসি অর্থাৎ গোপনীয়তার অধিকার কোন অনুচ্ছেদের অন্তর্গত? সঠিক উত্তর অপশন সি অনুচ্ছেদ 21-এর অন্তর্গত। 72 নম্বর প্রশ্ন, কোন সংশোধনীতে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয় তাকে? সঠিক উত্তর হবে অপশন এ 42তম সংবিধান সংশোধনী 1976। বহু কিছু পরিবর্তন করা হয়েছিল সংবিধানের মধ্যে, যেমন 3টে শব্দ নতুন ঢোকানো হয়, মৌলিক কর্তব্য ঢোকানো হয়, ঠিক আছে। তো এই জন্য এইটাকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয় থাকে। 73 ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি 61তম সংবিধান সংশোধনী, এবং হয়েছিল কবে? 1989 সালে। অনুচ্ছেদ 326-কে সংশোধন করা হয়েছিল। 74 সিকিমকে ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয় কোন সংশোধনীতে? সঠিক উত্তর হবে অপশন বি 76তম সংবিধান সংশোধনীতে। 1975 সালে সিকিম ভারতের 22তম রাজ্যে পরিণত হয় এই 76তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 75 প্রস্তাবনায় সেকুলার শব্দটি কত সালে যুক্ত হয়? ধর্মনিরপেক্ষ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এর সাথে সাথে আরো দুটো শব্দ সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি, এই দুটো শব্দও যুক্ত হয়। টোটাল 3টে শব্দ প্রস্তাবনাতে যুক্ত হয়েছিল। 76 পশ্চিমবঙ্গের আইনসভা বা লেজিসলেচার কি প্রকৃতির? সঠিক উত্তর হবে অপশন এ এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ ইউনিক্যামেরিয়াল। ঠিক আছে, এক কক্ষ বিশিষ্ট। শুধুমাত্র কি রয়েছে? বিধান পরিষদ, সরি ভুল বলছি, শুধু বিধানসভা রয়েছে, নিম্নকক্ষ। 77 দেখো, পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে বিলুপ্ত করা হয়? পশ্চিমবঙ্গের আসলে আগে দ্বিকক্ষ বিশিষ্ট বা বাইক্যামেরাল আইনসভা ছিল, বিধান পরিষদ এবং বিধানসভা, কিন্তু বিধান পরিষদকে বিলুপ্ত করে দেওয়া হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশন সি 1969 সালে। নেক্সট 78 জেলা জজদের বা ডিস্ট্রিক্ট জাজদের নিয়োগ করেন কে?
সঠিক উত্তর অপশন বি, রাজ্যপাল। এটি অনুচ্ছেদ 233-এ বর্ণিত রয়েছে। 79, গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হবে অপশন বি, গ্রাম প্রধান। 80, লোকপাল বিল প্রথম সংসদে পেশ করা হয় নিচের কোন সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1968 সালে। এবং পেশ কে করেন? পেশ করেন শান্তিলাল সাহ। ঠিক আছে। এবং 2013 সালে লোকপাল আইন পাস হয়। 2013 সালে কি হয় এটা দেখো, এটা কি বলেছে? বিল, নট আইন। বিলটা পাস হয়েছিল 1968 সালে, কিন্তু 2013 সালে লোকপাল ও লোকা লোকায়ুক্ত, ঠিক আছে, লোকাযুক্ত আইন পাস হয় এত বছর পর। 81, ভারতের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে? সঠিক উত্তর অপশন বি, 6 মাস। 82, কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে আইনি পরামর্শ চাইতে পারেন? সঠিক উত্তর হবে অপশন বি, অনুচ্ছেদ 143, 143 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে আইনি পরামর্শ চাইতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতি মানতে নাও পারেন, মানে মানতেই হবে এরকম বাধ্যবাধকতা কিন্তু নেই। 83, ইন্টার স্টেট কাউন্সিল কে গঠন করেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি গঠন করে থাকেন। এর আর্টিকেল কত এই ইন্টার স্টেট কাউন্সিলের? সেটা হচ্ছে 263। প্রধানমন্ত্রী এর চেয়ারম্যান হয়ে থাকেন। 84, জাতীয় মানবাধিকার কমিশন একটি কি ধরনের সংস্থা? সঠিক উত্তর হবে অপশন বি, বিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাটিউটরি বডি। এটা কোনো সাংবিধানিক কিন্তু সংস্থা নয়। এবং এই কমিশন কত সালে গঠিত হয়? 1993 সালে। প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্টস 1993-র মাধ্যমে। 85, লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? সঠিক উত্তর অপশন সি, ডেপুটি স্পিকারের কাছে। এটির অনুচ্ছেদ কত? 94। 86, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ? প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ কি অংশ নয়, এই নিয়ে বেশ কিছু কেস হয় এবং সেই কেস অনুযায়ী সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন রায় দেয়। ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেশবানন্দ ভারতী মামলা 1973 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। তার আগে দেখো বেরুবাড়ি মামলা 1960 সালে, এখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে অংশ নয়, অংশ নয়। কিন্তু পরবর্তীকালে 1960-এ হয়েছে, এটা প্রথমে বলেছিল অংশ নয়, কিন্তু পরবর্তীকালে 1973 সালে সুপ্রিম কোর্ট বলে যে না, প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য একটি অংশ। নেক্সট দেখো 87, ভারতের প্রথম সাধারণ নির্বাচন বা জেনারেল ইলেকশন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1951 থেকে 1952 সাল পর্যন্ত। নেক্সট 88, পকেট ভেটর ব্যবহার করে রাষ্ট্রপতি কোনো বিলকে কতদিন আটকে রাখতে পারেন? সঠিক উত্তর হবে অপশন সি, অনির্দিষ্ট কালের জন্য। 89, সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে ভারতকে কি বলে বর্ণনা করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, ইউনিয়ন অফ স্টেটস। 90, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, বি এন রাও। ফুল ফর্ম কি? বেনেগাল নরসিং রাও।
তিনি আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকও ছিলেন। 91, কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ অর্থাৎ অর্ডিন্যান্স জারি করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন বি, 123 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। সংসদ অধিবেশন বন্ধ থাকলেও এটি জারি করা হয়। সংসদ পুনরায় বসা 6 সপ্তাহের মধ্যে এটি পাস করাতে হবে। 92, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের পদ শূন্য থাকলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতের প্রধান বিচারপতি। দেখো 1969 সালে বিচারপতি এম হিদায়তুল্লাহ এই দায়িত্ব পালন করেছিলেন। 93, ভারতের অ্যাডভোকেট জেনারেল কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 165। অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করে থাকেন? রাজ্যপাল নিয়োগ করেন এবং তিনি কোন একটি রাজ্যের সর্বোচ্চ আইনকর্তা হয়ে থাকেন। ঠিক যেমন অ্যাটর্নি জেনারেল দেখেছিলাম সেটা হচ্ছে দেশের ক্ষেত্রে, আর ঠিক অ্যাডভোকেট জেনারেল একটা রাজ্যের ক্ষেত্রে। 94, তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য জাতীয় কমিশন অর্থাৎ এনসিএসসি এবং এনসিএসটি কোন সংশোধনীর মাধ্যমে পৃথক করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 89তম সংবিধান সংশোধনী। কত সালে হয় এটি? 2003 সালে। এবং এই দুটোকে কোন কোন আর্টিকেলে রাখা হয়? এটার আর্টিকেল হবে 338 আর এটার আর্টিকেল, ঠিক আছে, 338A। 95, সংসদের কোরাম হতে গেলে মোট সদস্যের কত অংশ উপস্থিত থাকতে হয়? কোরাম কাকে বলা হয়? অর্থাৎ কোরাম হলো ন্যূনতম সেই সংখ্যা, অর্থাৎ যে সংখ্যক বিশিষ্ট সদস্য থাকলে সংসদকে চালনা করা যায়, সেই সংখ্যাকেই বলা হচ্ছে কোরাম। তো সঠিক উত্তর হবে 1/10। লোকসভার ক্ষেত্রে এটি 55 জন এবং রাজ্যসভার ক্ষেত্রে এটি 25 জন। 96, 8th শিডিউল বা অষ্টম তফসিলে প্রথম দিকে কতগুলি ভাষা ছিল? তো আমাদের ভাষাগুলো কোন তফসিলে রয়েছে? অষ্টম তফসিলে, এখান থেকে বুঝতে পারছো। এবং প্রথমে ছিল মাত্র 14টি ভাষা, তারপরে বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করতে করতে এখন বর্তমানে কতগুলো রয়েছে? 22টি। এবং এখানে বলে রাখি, অনেক নেতা মন্ত্রীদের বলতে শুনবে হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা। একদমই নয়, হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়। ভারতের অ্যাকচুয়ালি কোনো রকমেরই রাষ্ট্রীয় ভাষা নেই। এই যে 22টা ভাষা, এই 22টা ভাষা সম পরিমাণে গুরুত্বপূর্ণ এবং 22টা ভাষাই কিন্তু আমাদের এই সাংবিধানিক ভাষা বলতে পারো, ঠিক আছে, কোনো রাষ্ট্রীয় ভাষা নয়। এবং ইংরেজি তো এই 22টা লিস্টের মধ্যে নেই, কিন্তু যদিও আমরা ইংরেজিকে সমস্ত অফিসিয়াল পারপাসে ব্যবহার করে থাকি, কিন্তু ইংরেজি এই অষ্টম তফসিলে নেই। 97, কেন্দ্র রাজ্য সম্পর্কে সুপারিশের জন্য সরকারিয়া কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1983 সালে। 98, দশম তফসিলের দলত্যাগ বিরোধী বিষয়টি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 52তম সংবিধান সংশোধনী 1985 সালে। 99 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল জারি করা হয়? রাষ্ট্রপতি শাসন জারি করার যে আর্টিকেল, সেটি কত? 356। এবং প্রথম চালু করা হয় অপশন বি, পাঞ্জাবে। দেখো 1951 সালে এটি পাঞ্জাবে জারি করা হয় এবং সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে মণিপুরে এবং উত্তরপ্রদেশে। 100 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন,
লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে রাজ্যসভা থেকে কতজন সদস্য থাকেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7 জন। দেখো, মোট সদস্য হচ্ছে 22 জন এবং 22 জনের মধ্যে থেকে 15 জন থাকেন লোকসভা থেকে এবং 7 জন থাকে রাজ্যসভা থেকে। তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর সংবিধানের উপর থেকে। সম্পূর্ণ ম্যারাথন ক্লাস করে ফেললাম সংবিধানের তোমাদের আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে। আশা করছি 100টা প্রশ্ন খুবই ভালো লেগেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, বাছাই করা প্রশ্ন ছিল, পরীক্ষাতে আসার মতো বা যে সমস্ত প্রশ্ন বারবার পরীক্ষাতে এসে থাকে সেইগুলোই। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।